হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের কাঙ্ক্ষিত আরও একটা ক্লাস গ্রামারের উপরে আমরা বলেছিলাম যে মোটামুটি আমরা পার্টস অফ স্পিচ শুরু করেছি এবং এই প্রত্যেকটা টপিক আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে একদম বেসিক থেকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। সো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের সেকেন্ড ক্লাস। দ্যাট মিনস আজকের ক্লাসে আমরা গত ক্লাস প্লাস আজকের ক্লাসে যে বেসিকটুকু দেখবো সেইটার উপরে আমাদের কিন্তু কোয়েশ্চেন ব্যাংক সলভ রয়েছে। কারা কারা যুক্ত আছেন একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা দেখতে চাই যে আপনারা কারা কারা যুক্ত আছেন। ওকে, একটু দ্রুত কমেন্ট করে জানাবেন কারা কারা যুক্ত আছেন আমাদের সাথে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু করব। একটু কমেন্ট করে জানান কারা কারা যুক্ত আছেন আমাদের সাথে। আমরা আজকের ক্লাসে যে জিনিসটা দেখবো, অ্যাডজেক্টিভের যে বাকি অংশটুকু রয়েছে, অনেকগুলো আননোন কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভগুলো আপনারা যে সম্পর্কে জানেনই না, অনেকে আবার নামগুলো কখনো শোনেননি। সো এই কনসেপ্টগুলো আজকে ক্লিয়ার করবো এবং পাশাপাশি কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ ইনশাল্লাহ হবে আজকের ক্লাস থেকে। ওকে, হ্যাঁ, সাউন্ডটা ঠিক আছে, ইটস গুড। আচ্ছা, লাইটটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে, ফোকাসটা অনেক বেশি পড়ছে, রাইট? আচ্ছা, লাইটটা মনে হয় একটু বেশি, আমি একটু এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে দেখি হয় কি না। ওকে, আপনারা যুক্ত হতে থাকুন ততক্ষণে। আমি একটু দেখি লাইটটাকে একটু মেজার করে অ্যাডজাস্ট করা যায় কি না। আই গেস এটা একটু বেটার। হ্যাঁ, এটা আগের থেকে বেটার। এইমাত্র আসলাম টাঙ্গাইল মির্জাপুর থেকে। মিমাপু কোথায়? মিমাপু আছে, ক্লাস নিচ্ছে। বা একটু কমেন্টস দেখেন, সব ক্লাস লিঙ্ক কই পাবো? ফাহমিদা আক্তার আপু, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সবগুলো ক্লাসের লিঙ্ক আপনি পেয়ে যাবেন। সো ওই ক্লাসের লিঙ্কগুলো বা ক্লাসগুলো করতে গেলে আমাদের একটু ইউটিউবে যেতে হবে। ওকে, ফয়সাল বলেছে মেডিকেল অ্যাসপাইরেন্ট, ভালো কথা, ক্লাসগুলো করো, তোমার বেসিকটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ইতালি থেকে ওহি দেখছে আমাকে, বাহ, খুবই ভালো কথা। আমরা শুরু করবো একটু পর। আপনারা ততক্ষণ একটু আমাদের লাইভটা শেয়ার করে কমেন্টে জানিয়ে দিন একটু দ্রুত। ওয়ালাইকুম আসসালাম, আফ্রিদি বলেছেন, সরি আরিফ সাইদি বলেছেন ভাইয়া প্লিজ রিপ্লাই। এই যে বললাম। রিয়াদ, হাউ ডু ইউ ডু স্যার? ইয়েস, আই এম কিপিং কুল। ফিলিপাইন থেকে দেখছেন আমাকে আফতাব আপু, আয়শা আপু। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার বোঝা গেল আমাদের আজকের কথা? আমার কথা কি ক্লিয়ার আছে? একটু বলবেন প্লিজ। আই এম ফ্রম কক্সবাজার। আসসালামু আলাইকুম কায়সার। ওকে, সো আমরা কি করব এই মুহূর্তে, আমরা এই কিছু বেসিক আমাদের বাকি ছিল, সেই বেসিকগুলো নিয়ে কথা বলবো। আপনারা ততক্ষণ একটু আমাদের লাইভটা শেয়ার করে দিন। ওকে, সো এটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের জন্য, যে লাইভটা শেয়ার করা। ওকে, আমরা যে জিনিসটা শিখবো আজকে প্রথমেই, সেটা হচ্ছে কি, আমাদের কিছু অ্যাডজেক্টিভ বাকি ছিল, কিছু অ্যাডজেক্টিভ বাকি ছিল। তার মধ্যে একটা ছিল হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, যেটা সম্পর্কে আমরা গত ক্লাসে কথা বলিনি। কি গত ক্লাসে আমরা কথা বলিনি? আমি দেখেছি যে এই প্রপার অ্যাডজেক্টিভ থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রপার অ্যাডজেক্টিভ থেকে বিভিন্ন জায়গাতে, বিসিএস থেকে শুরু করে অনেক অনেক জায়গা থেকে এখান থেকে প্রশ্ন এসেছে। প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে? যখন কোনো প্রপার নাউন একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অর্থাৎ যখন কোনো একটা প্রপার নাউনকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করব। যেমন বাংলাদেশ, তাই না? বাংলাদেশ একটা প্রপার নাউন, তাই না? খেয়াল করে দেখেন তো, বাংলাদেশ হচ্ছে আমাদের দেশের একটা আইডেন্টিটি। আমরা নাউনের ক্লাসটা করেছিলাম, সেখান থেকে আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে নাউন, আমাদের দেশের একটা আইডেন্টিটি। দ্যাট মিনস এই বাংলাদেশ শব্দটা একটা প্রপার নাউন। কিন্তু এর সাথে যদি আমরা একটা আই যুক্ত করে দেই, তাহলে এটা কি দাঁড়ায় বলেন তো? এটা দাঁড়ায় হচ্ছে বাংলাদেশের মানুষ যারা, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি বাংলাদেশি, তাই না? বাংলাদেশি। ইন্ডিয়া একটা দেশ, ইন্ডিয়া। খেয়াল করে দেখেন তো, এই ইন্ডিয়া কি? ইন্ডিয়া হচ্ছে একটা প্রপার নাউন, কারণ এটা একটা দেশের নাম বোঝাচ্ছে। তার সাথে যদি আমরা এন যুক্ত করে দিই, কি হয়? ইন্ডিয়ান হয়। তো ইন্ডিয়ান একটা জাতির নাম, তাই না? একটা জাতির নাম বোঝাচ্ছে। তো ইন্ডিয়ান দ্বারা মূলত ইন্ডিয়ার মানুষকে বোঝাচ্ছে, ইন্ডিয়ার অধীনে থাকা মানুষকে বোঝাচ্ছে। তো তখন যখন বাংলাদেশ এই প্রপার নাউনকে আই যুক্ত করে, ইন্ডিয়াকে এন যুক্ত করে, অর্থাৎ এই যখন প্রপার নাউনগুলোকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করছি, তখন এই অ্যাডজেক্টিভটাকে বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে ইন্ডিয়ান এটা একটা প্রপার অ্যাডজেক্টিভ,
বাংলাদেশি, এটাও একটা প্রপার অ্যাডজেক্টিভ। তারপরে আমরা বলি না ইটালিয়ান, ইটালি, এই যে ইটালি আছে না, এর সাথে যদি আমরা ইটালিয়ান বলি, এটাকে ইটালিয়ান, ইটালিয়ান পিৎজা বলি না আমরা, ইটালিয়ান পিৎজা। সো এই যে ইটালিয়ান শব্দটাও কিন্তু একটা প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বোঝা গেল? একটু দ্রুত শেয়ার করবো আমরা, যারা দেখছেন। কোরিয়ান, ভেরি গুড। আপনারা একটু কষ্ট করে কিছু কমেন্টে আমাকে জানিয়ে দিন। যেমন সালমা সুলতান আপু বলেছেন জাপানিজ, হ্যাঁ জাপানিজ একটা হতে পারে। মিজান আকন্দ ভাই বলেছেন বেস্ট অফ লাক উইথ ইউর গ্রামার পার্ট, থ্যাংক ইউ। ইয়েস স্যার, ইউর ভয়েস ইজ পারফেক্ট। ওকে, ধন্যবাদ। আরও কিছু আপনারা জানেন কিনা একটু জানান। ওকে, একটু কষ্ট করে জানান যে আলটিমেটলি এই প্রপার অ্যাডজেক্টিভটা আপনি বুঝতে পেরেছেন কিনা। যে কোনো দেশ, যে কোনো দেশের জাতি বোঝাতে, যেমন বাংলাদেশ একটা প্রপার নাউন, আমরা যখন এইটাকে আমরা বলবো বাংলাদেশি, যেমন আমরা বাংলাদেশি, তখন এটা হবে প্রপার অ্যাডজেক্টিভ। সেমভাবে ইন্ডিয়া, ইন্ডিয়ান, ইটালি, ইটালিয়ান, জাপান, জাপানিজ, তারপর পর্তুগাল, পর্তুগিজ, এই যে পর্তুগাল প্রপার নাউন, পর্তুগিজ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তারপরে আরও কি আছে? চায়না, চায়না হচ্ছে প্রপার নাউন, চাইনিজ এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার? এটা থেকে প্রশ্ন আসে, আমরা বারবার এটা দেখেছি। আপনারা কমেন্ট একটু জানিয়ে দেন, যারা যারা দেখছেন একটু কষ্ট করে শেয়ার করতে হবে। আমেরিকান, ভেরি গুড। আরাবিয়ান, রাশিয়ান, রাশিয়ানের উচ্চারণটা রাশিয়ান বলে ওরা, রাশিয়ান, চাইনিজ, ব্রিটিশ, হ্যাঁ ব্রিটিশও হতে পারে। ওকে, আচ্ছা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেন, কমেন্টে না, হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দেন যে কারা কারা শেয়ার দিয়েছেন। একটু কষ্ট করে শেয়ার করতে হবে, আমরা চাই আমাদের আজকের ক্লাসটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট দেখুক। ওকে, আচ্ছা আফ্রিকান, হ্যাঁ ব্রিটিশ, জাপানিজ, পর্তুগিজ, চাইনিজ, ফ্রেঞ্চ, ভেরি গুড। ওকে, এটা আমরা জানলাম। এবার আমরা আরেকটা অ্যাডজেক্টিভ দেখবো, নাম্বার 2, যেটাও থেকে দেখলাম বারবার প্রশ্ন আসছে বিভিন্ন জায়গাতে, চাকরি পরীক্ষায়, প্রাইমারি এক্সাম, সব জায়গাতে মোটামুটি এখান থেকে প্রশ্ন এসেছে। এটাকে বলা হয় হাইফেনেটেড, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কাকে বলে বলেন তো? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যখন দুইটা বা তিনটা অ্যাডজেক্টিভের মাঝখানে হাইফেন দেওয়া থাকে, যখন দুইটা বা তিনটা অ্যাডজেক্টিভের মাঝখানে হাইফেন দেওয়া থাকে। যেমন আমরা অনেক সময় বলি না যে 10 year old, 10 year old, অনেক বাক্যের মধ্যে দেখবেন এরকম যে 10 year old, এর মাঝখানে এই দুইটা করে হাইফেন দেওয়া থাকে। ঠিক আছে, দেখেন। তারপরে আমরা অনেক সময় বলছি ব্রিটিশ আমেরিকান, ব্রিটিশ আমেরিকান কোম্পানি, ব্রিটিশ আমেরিকান কোম্পানি। দেখেন তো, এই যে ব্রিটিশের পর হাইপেন দিয়েছি, আমেরিকানের পর হাইপেন দিয়েছি, কোম্পানি। খেয়াল করে দেখেন, এই ব্রিটিশ এবং আমেরিকান দুইটা কিন্তু অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ। এর মাঝখানে আমরা কি করেছি? হাইপেন যুক্ত করেছি। ফলশ্রুতিতে এই পুরো যে নাউনটা আছে, পুরো যে অংশটা আছে, ব্রিটিশ, আমেরিকান অ্যান্ড কোম্পানি, এই পুরো অংশটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। কি বলা হয়? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। কেন বলছি আমরা? বিকজ এগুলোর মধ্যে হাইফেন দেওয়া আছে। ওকে, আরও কিছু উদাহরণ আমরা দেখতে পারি। যেমন আমরা অনেক সময় বলি যে, এইভাবে বলতে পারি, যেমন বলি যে $10, এর মাঝখানে অনেক সময় দেখবেন হাইপেন দিয়ে দেয়। সো এই যে $10, এই হাইপেন দেওয়ার কারণে এই $10কে আমরা বলছি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? সুলতানা সুপ্তি আপু বলেছেন স্পোকেন কোর্স ফি কত বাই অনলাইন? সুপ্তি আপু, একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ করতে হবে। আমাদের কোর্সের ফিটা হচ্ছে 2450 টাকা মাত্র। 2450 টাকা আপনি মোটামুটি একদম বেসিক থেকে স্পোকেনটা শিখতে পারবেন। ওকে, আমি ইন্ডিয়া, বাহ খুবই ভালো কথা। আপনার কোথা থেকে দেখছেন এক্স্যাক্টলি আমি জায়গাটা বুঝতে পারছি না। 10 টাকা, 10 পাউন্ডস, ভেরি গুড, ভেরি গুড। ওকে, নিউজ ফিডে শেয়ার করলে হয় না যে? আমি ঠিক বুঝি না, আমি আমার আইডি থেকে শেয়ার দিই। হ্যাঁ, আইডি থেকে নিজের মতো করে শেয়ার দিবেন ইনটু। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কাকে বলে। যদি দুইটা অ্যাডজেক্টিভ কিংবা একটা অ্যাডজেক্টিভ একটা নাউনের মাঝখানে হাইপেন থাকে, তখন ওইটাকে আপনারা বলবেন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এগুলো কোথায় লাগবে? এগুলো আপনাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে আসে। বিসিএস বলেন, তারপর হচ্ছে আমি মাঝে মাঝে কিন্তু এই উদাহরণগুলো দিই, তাই না? প্রাইমারি এক্সাম, ব্যাংক জব, সব জায়গাতে আমি এগুলো থেকে প্রশ্ন কিন্তু দেখেছি। ওকে, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের আরেকটা আছে, আমি আপনাদের জন্য এগুলো লিস্ট করে রেখেছি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা খুবই প্রমিনেন্ট একটা অ্যাডজেক্টিভ। কি বলছি আমরা? প্রোনোমিনাল
প্রনোমিনাল প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা সম্পর্কে আপনারা অলরেডি জানেন, কারণ আমরা বিগত ক্লাসে কিন্তু অ্যাডজেক্টিভের বিভিন্ন প্রকারভেদ দেখেছিলাম। তার মধ্যে কি ছিল বলেন তো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তারপরে ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, দ্যাট মিনস নিউমেরাল অ্যাডজেক্টিভ। এই প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে তারই একটা পার্ট। এই প্রনোমিনাল অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভগুলো প্রোনাউন থেকে হয়। তাহলে প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলো হয়, তাহলে আমরা কি বলবো বলেন তো? প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভের উৎপত্তি কিংবা অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা আমাকে বলেন তো, আমাদের মনে আছে প্রোনাউন পড়ার সময় আমি আপনাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পড়িয়েছিলাম, মনে আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পার্থক্য দেখিয়েছিলাম। প্রোনাউন পড়ার সময় পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভের পার্থক্য আপনাকে দেখিয়েছিলাম। তারপরে আরও একটা জিনিস, ইনডিফিনিট প্রোনাউন এবং ইনডিফিনিট অ্যাডজেক্টিভের পার্থক্য দেখিয়েছিলাম। ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের পার্থক্য আপনাকে দেখিয়েছিলাম। এরকম যখন কোনো প্রোনাউন থেকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও রয়েছে এবং যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখন সেটাকে আমরা বলবো প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। সেমভাবে পসেসিভ অ্যাডজেক্টিভ একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, কারণ এটাও একটা প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ইনডিফিনিট এটাও একটা প্রোনাউন, এবং প্রোনাউন থেকে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন হবে কি? প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। আমি কিন্তু এগুলো বুঝিয়েছি, যারা ক্লাসগুলো করেননি প্রোনাউনের ক্লাসটা করলে এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, পসেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে এবং ইনডিফিনিট অ্যাডজেক্টিভ কাকে বলে। সবগুলো খুব সুন্দর করে আমি প্রোনাউনের ক্লাসে বুঝিয়ে দিয়েছি পার্থক্যগুলো, যে প্রোনাউন কখন হবে এবং এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কখন ব্যবহার করতে হবে। এই সবগুলো, অর্থাৎ যেই প্রোনাউনগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এগুলোকে আমরা সবগুলোকে বলতে পারি প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। আপনাদের প্রশ্নের মধ্যে এরকম থাকে যে নিচের কোনটি এই প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, তখন হয়তো ইনডিফিনিট একটা অ্যাডজেক্টিভের উদাহরণ দিয়ে দিল অথবা পসেসিভ একটা অ্যাডজেক্টিভের উদাহরণ দিয়ে দিল, তখন কিন্তু আপনাকে ওইটা খুঁজে বের করতে হবে যে প্রনোমিনাল মানে হচ্ছে প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভ হয়, তার মানে এটা পসেসিভ প্রোনাউনের একটা অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস এটা একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেল? ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন তাদেরকে সবাইকে একসাথে আমি বলি ওয়ালাইকুম আসসালাম। ওকে, ইউর শার্ট ইজ এক্সিলেন্ট। বদরুজ্জামান গাজী ভাইয়া, থ্যাংক ইউ, ভালোবাসা নেবেন। আজকে সকালে আপনার টেন্সের ক্লাসটা করছিলাম, একটা কোয়েশ্চেন ছিল, বাট অন্তু ইজ স্ট্যান্ডিং, এইটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? আচ্ছা, খুবই ভালো কথা। অন্তু দাস, এখানে আমি টেন্সের এই জিনিসটা একটু আপনাদের বুঝিয়ে যাই, যেহেতু প্রশ্নটা করেছে। এই জায়গাটুকু বুঝেছেন তো আপনারা বলেন প্রোনাউন অ্যাডজেক্টিভের এই জায়গাটুকু বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত বলতে হবে। অল ক্লিয়ার? ভালো কথা। অন্তু দাস খুবই লেজিট একটা কোয়েশ্চেন করেছে যে স্যার অন্তু ইজ স্ট্যান্ডিং, এই কথাটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? আমরা অফেন এরকম কনফিউশনে পড়ি, তাই না? অফেন কি কনফিউশনে পড়ি। মাথায় রাখবেন, আমি দুইটা ভার্ব পড়িয়েছিলাম, কিংবা আপনাদের লাইভ ক্লাসে পড়ানো হয়নি, শর্ট ভিডিওতে আমি দুইটা ভার্ব পড়িয়েছি। ভার্ব দুইটার নাম ছিল, একটা ছিল স্টেটিভ ভার্ব আর একটা ছিল ডাইনামিক ভার্ব। ঠিক আছে? ডাইনামিক ভার্বগুলোকে আমরা অ্যাকশন ভার্ব নামেও চিনি। অ্যাকশন ভার্ব কোনগুলো? যেই ভার্বগুলোতে আমাদের হাত পা চোখ কান নাক মুখ এগুলোর কি নড়াচড়ার দরকার পড়ে। দ্যাট মিনস যেই কাজগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে, যেমন দৌড়ানো, তারপরে আপনার হচ্ছে হাঁটা, তারপরে সাঁতার কাটা, এগুলো তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাগে। কিন্তু স্টেটিক ভার্ব কোনগুলো? সেগুলো হচ্ছে মস্তিষ্কের কাজ। মস্তিষ্কের কাজ মানে কি? মনস্তাত্ত্বিক কাজ বলতে পারেন, মনের কাজ। ঠিক আছে? এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে স্টেটিভ ভার্ব। কি বলছি আমরা? স্টেটিভ ভার্ব। যেমন আমরা বলি আন্ডারস্ট্যান্ড, আপনি একটু আগে বললেন আন্ডারস্ট্যান্ড। তারপর আমরা বলি হচ্ছে ইমাজিন করতে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাগে না। তারপর হচ্ছে থিঙ্ক, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাগে না। ভালোবাসা, লাভ, লাইক, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির দরকার পড়ে না। তাহলে এগুলো হচ্ছে মেন্টাল ওয়ার্ক, মেন্টাল অ্যাক্টিভিটি। আর এই মেন্টাল অ্যাক্টিভিটিগুলো কখনো কন্টিনিউয়াস হয় না। কি? কখনো কন্টিনিউয়াস হয় না। সো আপনি যে বাক্যটা বলেছেন আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং কিংবা অন্তু ইজ আন্ডারস্ট্যান্ডিং, বাক্যটা ভুল। কি হবে? অন্তু ইজ আন্ডারস্ট্যান্ডিং, এই বাক্যটা কি? ভুল। কারণ কি? আন্ডারস্ট্যান্ড কি একটা স্টেটিভ ভার্ব, আর স্টেটিভ ভার্বগুলোকে কখনো আমরা কি করতে পারি না? কন্টিনিউয়াস করতে পারি না। সো আইএনজিটা এখানে হবে না।
সো আপনাকে বলতে হবে যে অন্তু আন্ডারস্ট্যান্ডস, অন্তু আন্ডারস্ট্যান্ডস, অন্তু বোঝে কিংবা বুঝতেছে। ঠিক আছে, অন্তু আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে অন্তু বোঝে কিংবা বুঝতে পারছে। না, প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট কন্টিনিউয়াস না, বাক্যটাতেই ভুল আছে। অন্তু কনসেপ্ট কি ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আমাকে একটু বলেন কনসেপ্ট ক্লিয়ার? কিন্তু নর্মালি আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব ইজ এবং পরে ভার্বের সাথে আইএনজি থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাই না? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, যেটা তুমি দেখেছো। বাট আন্ডারস্ট্যান্ডের জায়গায় অন্য ভার্ব দিলেই হয়ে যাবে। যেমন অন্তু ইজ প্লেইং, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আন্ডারস্ট্যান্ডের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে না, কারণ ওইটার কন্টিনিউয়াসে আপনি ইজ বসাতে পারবেন না এবং আন্ডারস্ট্যান্ডের সাথেও আইএনজি বসাতে পারবেন না। হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার, হি রোট অন্তু ইজ স্ট্যান্ডিং, সরি স্ট্যান্ডিং, ভালো কথা, স্ট্যান্ড, স্ট্যান্ডিং। আচ্ছা আমাকে বলো তো, আমরা কখনো বলি যে আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়াচ্ছি, আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়াচ্ছি। তাহলে এই স্ট্যান্ড তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাগে। আমি প্রশ্নটা ভুল বুঝেছিলাম, তো ওটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে ডেফিনেটলি, চোখ বন্ধ করে। ওকে, শুধু শুধু টাইম নষ্ট করলাম। দেখ, টাইম নষ্ট না, আপনি ডেফিনেটলি কি করেছেন এটা সম্পর্কে জেনেছেন। আচ্ছা, যদি স্যার সিটিং বলেন, স্যার আই এম সিটিং, হ্যাঁ সিটিং হবে, সিটিংও হবে। ওকে, এটা ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা অ্যাডজেক্টিভ পড়ছিলাম। এবার আমরা আরেকটা জিনিস দেখবো। আমরা একটু আগে দেখলাম যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কোনগুলো। আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি অর্ডার অফ অ্যাডজেক্টিভ, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্ডার অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের কিন্তু একটা অর্ডার আছে, কার পর কোন অ্যাডজেক্টিভটা বসবে। ধরুন একটা বাক্যে যদি অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকে, কোন একটা বাক্যে যদি অনেকগুলো অ্যাডজেক্টিভ আপনাকে পাশে পাশে বসাতে হয়, তাহলে কার পর আপনি কোনটা বসাবেন। এটার একটা সুন্দর রুল আছে, আমি সুন্দর রুলটা আপনাকে একটু লিখে দিই। এটাকে বলা হয় ও স্যাক কম। ঠিক আছে, মাথায় রাখবেন, এটা মনে রাখবেন কিভাবে, ও স্যাস কম, এভাবে ও স্যাস কম। ওকে, ও স্যাস কম, এটার বাংলাটা এরকম হয়, ও স্যাস কম, ও স্যাস কম। এই ও স্যাস কম দিয়ে মনে রাখবেন যে অর্ডার অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভটা এই অর্ডারে বসে। এটা একটা সূত্র, খুব শর্টকাট একটা সূত্র, যেটা মনে রাখা খুব ইজি। দেখেন, প্রথমটা বসে হচ্ছে অরিজিন, এটাকে আমরা কি বলি, সরি এটাকে আমরা বলি কি অপিনিয়ন, আমার বিড়াল ডাকছে। অপিনিয়নের মধ্যে কি কি দেয়া যায়, যেমন আমরা বলি না যে অ্যামেজিং, বলি না অ্যামেজিং অনেক সুন্দর, এটা আমার অপিনিয়ন, তাই না? অ্যামেজিং অনেক সুন্দর। বিউটিফুল, এটা আমার অপিনিয়ন, বিউটিফুল। তারপর হচ্ছে আগলি, এগুলো হচ্ছে আমার অপিনিয়ন, এগুলো আমার কি অপিনিয়ন। তাহলে আমি অপিনিয়নগুলো প্রথমেই বসাবো। অপিনিয়নগুলো কোথায় বসবে, একদম প্রথমে। যদি আপনি কাউকে কোনো কমপ্লিমেন্ট দেন, অ্যামেজিং, বিউটিফুল, আগলি, এগুলো একদম প্রথমে বসাবে অ্যাডজেক্টিভ অর্ডারে। সেকেন্ড আমাদের যেটা রয়েছে, ভালো করে বুঝেন, দেখেন সেকেন্ড আমাদের আছে হচ্ছে সাইজ। সেকেন্ডটাতে আমাদের কি বসাতে হবে, সাইজ বসাতে হবে। কোন সাইজ, যেমন আমরা অনেক সময় বলি যে বিগ, তারপর হচ্ছে স্মল, তারপর হচ্ছে আরো কি বলি, বিগ, স্মল, হিউজ। ঠিক আছে, এই সাইজগুলো ঠিক এই আপনার অপিনিয়নের পরেই আমাদের বসাতে হবে। এরপর আমাদের কি আছে, এজ কি বলেন তো, আমরা এজে অনেক সময় বলি না যে নিউ অথবা ওল্ড। এই নিউ অথবা ওল্ড এগুলো কি এজ বোঝায় না, এগুলো কি বোঝায়, এজ বোঝায়। তো সেগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এজ ব্যবহার করব। কার পর, সাইজের পর বসবে, কার পর বসবে, সাইজের পর বসবে। এবং এরপর আছে হচ্ছে আবার একটা এস, যেটা দ্বারা কি বোঝায়। আচ্ছা, এটা আমরা এইটুকু বুঝলাম কিনা বলেন, আমি বাকিটুকু একটু দিয়ে বোঝাই। এরপর আছে হচ্ছে এস দিয়ে শেপ বোঝায়, কি বোঝায়, শেপ মানে কি বলেন তো, শেপ মানে হচ্ছে বিভিন্ন আকার। যেমন আমরা বলি না সার্কেল, সার্কুলার, এটা একটা শেপ। তারপর হচ্ছে ওভাল একটা শেপ। তারপর হচ্ছে রাউন্ড একটা শেপ, তাই না? তাহলে আমরা কি পড়বো, এই যে দ্যাট মিনস এজ, এই এজের পরে আমরা বসাবো শেপটা। তারপর সি আছে আমাদের, সিতে কি আছে বলেন তো, কালার। এখন আমাদের কালার বসাতে হবে। এরপর কালার মানে কি, ওই যে ব্ল্যাক,
তারপর হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে হোয়াইট, এই কালারগুলো আপনি বসাবেন। এরপর ও আছে, ওতে বলা হয়েছে অরিজিন, ওতে কি, এরপর আমাদের ওই জিনিসটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, অরিজিন, ঠিক আছে। যেমন আমরা এগুলোকে বলি প্রপার অ্যাডজেক্টিভ, এখানে বসাইতে হয়, যেমন ইন্ডিয়ান, ইন্ডিয়ান, বাংলাদেশি, বাংলাদেশি, এরকম অরিজিনগুলো আপনি এই পার্টে বসাবেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটা এই লাস্ট ওয়ানটা হচ্ছে এইটা কিসের তৈরি, ম্যাটেরিয়াল। এই লাস্ট ওয়ান কি, এমটা হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানে কি, কি দিয়ে তৈরি, যেমন উড, এটা কাঠ দিয়ে তৈরি হতে পারে। তারপরে ধরেন ফ্লোর, এটা আটা দিয়ে তৈরি হতে পারে, এটা আয়রন দিয়ে তৈরি হতে পারে, ঠিক আছে। এরকম এই ম্যাটেরিয়ালগুলো একদম সবার শেষে বসবে। এটা অর্ডারটা আমরা একটু পর দেখবো, দেখেন ক্লিয়ার, এটা ভালো করে মনে রাখবেন। ওকে ক্লিয়ার, বাই ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি কিছু ইংরেজি পারি না, শিখবো, প্রথম জানলে উপকৃত হতো। আচ্ছা অনুপম বিশ্বাস, আমাদের পেজে একটু মেসেজ করতে হবে, আপনি যদি আমাদের কোনো কোর্স সম্পর্কে জানতে চান তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার এই জায়গাটা আমাদের পেজ থেকে ইনফরমেশনগুলো দেওয়া হবে। ওকে এটাগুলো লিখে নেন। বলেন তো তাহলে কি হলো, আমরা একটা উদাহরণ দেখবো, একটা উদাহরণ দেখলে আপনি বুঝবেন। দেখেন অপিনিয়ন, তারপর যেমন প্রথমে আমরা অপিনিয়ন বসাবো, অ্যামেজিং, বিউটিফুল, আগলি, তারপর সাইজ বসাবো, বিগ, স্মল, হিউজ, এজ বসাবো, নিউ অর ওল্ড, শেপ বসাবো, সার্কুলার, ওভাল, রাউন্ড, কালার বসাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অরিজিন বসাবো ইন্ডিয়ান অর বাংলাদেশি অর জাপানিজ অর রাশিয়ান, ম্যাটেরিয়াল বসাবো উড, ফ্লোর, আয়রন। এখন দেখেন একটা বাক্যের মধ্যে ধরেন আপনার এরকম দেয়া আছে, একটা বাক্য ভালো করে বুঝেন, একটা বাক্য আমরা উদাহরণ দেখি, ঠিক আছে। I bought a white Japanese I bought a white Japanese small new metal car। মনে করেন এই কয়টা জিনিস দেওয়া আছে। এখন আমাকে বলেন তো এখানে কয়টা অ্যাডজেক্টিভ আছে। এই যে হোয়াইট একটা আছে, জাপানিজ একটা আছে, স্মল একটা আছে, নিউ আছে, মেটাল আছে। আচ্ছা আমাকে বলেন তো এখানে আমরা পাঁচটা অ্যাডজেক্টিভ দেখছি। এখন এই পাঁচটা অ্যাডজেক্টিভ শুধু উল্টাপাল্টা করে বসালে হবে, হবে না। এগুলো একটা অর্ডার মেনটেন করে, এবং সেটা আমরা কি দেখলাম, ওটা ছিল কি ও এস এ এস, ওসাস কম, ওসাস কম। এটা যদি মাথায় রাখেন তাহলে কিন্তু কি একদম ইজিলি চলে আসবে। দেখেন ওতে কি, ওতে হচ্ছে আপনার ওপিনিয়ন, দেখেন তো এর মধ্যে কোনো ওপিনিয়ন আছে, হোয়াইট, জাপানিজ, স্মল, নিউ, মেটাল, অ্যামেজিং কিংবা আগলি কিংবা বিউটিফিকেশনের কোনো ব্যাপার আছে? তার মানে এখানে কোনো ওপিনিয়ন নাই, তার মানে আমার প্রথমে এটা বসানো লাগবে না। তারপরে কি আসে এস, এসতে আসে কি সাইজ। আচ্ছা আমাকে বলেন আমরা এখানে কি বলেছি স্মল, তার মানে স্মল আমাকে প্রথমে বসাতে হবে। তাহলে এই বাক্যটা আমাদের কি হবে বলেন তো, এই বাক্যটা আমাদের কিরকম হবে একটু শুদ্ধ করে আপনারা লেখেন তো দেখি কি হবে। তাহলে বাক্যটা হবে যে আই bought a small, তাই না? আচ্ছা আমরা সাইজ দিলাম তাই না, ও স্যাস, ও স্যাস কম, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন, ওটা আমরা কভার করলাম, ওটা কভার করলাম, ও তো ছিলই না এখানে, এজটা কভার করলাম, দেখেন সাইজ স্মল দিলাম। এরপর এ, আচ্ছা আমাকে বলেন এজ কি বলা আছে, কতদিনের, ওল্ড নাকি নিউ, আছে না, নিউ আছে না, তাহলে আমি কি আই বট আ স্মল নিউ, আচ্ছা নিউটা বসালাম। এরপর আমাদের কি আছে এস, এই পরের এসটা কি বলেন তো, পরের এসটা আমরা কি বলেছিলাম শেপ, শেপ কি বলা আছে, শেপ কি বলা আছে এখানে, এখানে কোনো শেপ নাই, তাহলে মানে এসটাও নাই। তারপর আছে কি সি, কালার, কালার বলা আছে কি, কালার বলা আছে হোয়াইট, তাহলে আমরা বলবো কি আই বট আ স্মল নিউ হোয়াইট কালার বললাম। এরপর ও আছে কি বলেন তো, অরিজিন, জাপানিজ, জাপানিজ, আই বট আ স্মল নিউ হোয়াইট জাপানিজ। তারপর কি আছে ম্যাটেরিয়াল, মেটাল, মেটাল, এরপর হবে কার। তাহলে আসল অর্ডার হবে এইটা।
আসল অর্ডার কোনটা হবে? এইটা। প্রথমে সাইজ, তারপর আমরা কি নিলাম? এই যে শেপ, সরি অর্থাৎ ওল্ড কতটুকু, এইজ নিলাম, তারপর কালার, তারপর কি নিব? এই যে অর্থাৎ কোন কান্ট্রি বা অরিজিন থেকে এসেছে, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, আপনাদের কনফিউশন আমি দূর করছি, দাঁড়ান। আমি কমেন্টগুলো এখন পড়ি নাই। স্যার এটা তো চলমান বোঝাচ্ছে না। আমরা জানি যে কোনো কাজ চলমান বোঝালে কন্টিনিউয়াস টেন্স হয়। এখন তো স্ট্যান্ডিং বলতে অর্থ দাঁড়ানো বোঝাচ্ছে, যে তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে না? অন্তু দাস, কনফিউশন ক্রিয়েট করা যাবে না। আই অ্যাম স্ট্যান্ডিং, তোমার দাঁড়ানোটা কন্টিনিউয়াস আছে। আই এম স্ট্যান্ডিং এর মানে কি দাঁড়াচ্ছে? বাক্যটা দাঁড়ায় যে আমি দাঁড়াচ্ছি, আমি দাঁড়িয়ে আছি বোঝায় না, আমি দাঁড়াচ্ছি। ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়াচ্ছি। খেয়াল করে দেখো, দাঁড়াচ্ছি কথাটা দ্বারা একটা কন্টিনিউয়াস কাজ করা বোঝায়। ওকে, আচ্ছা, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? না, ভার্বের সাথে আইএনজি থাকলে সবসময় কন্টিনিউয়াস হবে না। তবে অক্সিলিয়ারি ভার্বের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে এটা কন্টিনিউয়াস মনে করবেন। ঠিক আছে? আই বট আ স্মল নিউ হোয়াইট জাপানিজ মেল কার। ভেরি গুড, অন্তর আক্তার। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ। অ্যাডজেক্টিভ, হ্যালো স্যার কেমন আছেন? নাহিদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আই বট আ স্মল নিউ হোয়াইট জাপানিজ মেল কার। ভেরি গুড, ক্লিয়ার? এই জায়গাটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার এইটা গেল হচ্ছে আমাদের আজকের যে টুকটাক বেসিক। এবার আপনারা দেখবেন যারা, এবার দেখেন আমরা একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা কাদের কাদের জন্য? যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেবেন, যারা মেডিকেলের জন্য পরীক্ষা দিবেন, কিংবা যে কোনো ইউনিভার্সিটির জন্য, ইউনিভার্সিটি অ্যাডমিশন, যে কোনো জব, ব্যাংক জব হতে পারে, প্রাইমারি, সরকারি, যে কোনো জবের ক্ষেত্রে। তারপর বিসিএস, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার যদি আপনি স্পোকেনের বেসিকটা ক্লিয়ার করতে চান, তাদের জন্য মূলত এই কোশ্চেন ব্যাংকটা সলভ করা হচ্ছে ফরজি আইন বলতে পারেন। আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা দেখব যে কোশ্চেন ব্যাংক আমাদের কি কি রয়েছে এবং এই প্রশ্নগুলো আমরা কয়টা পারি। সবাই রেডি হয়ে যান। সবাই কি একদম রেডি? একদম কমেন্ট করার সাথে সাথেই, দেওয়ার সাথে সাথে কিন্তু কমেন্ট করে ফেলতে হবে। কি করতে হবে? কমেন্ট করে ফেলতে হবে, কারণ আজকের টপিকটা আমরা খুব সুন্দর করে সলভ করার চেষ্টা করব। ওকে, দেখেন প্রশ্ন ব্যাংক, কোশ্চেন ব্যাংক কি? টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের উপর আমরা কোশ্চেন ব্যাংক সলভ করব। আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কি, দ্য টু টাইপস অফ অ্যাডজেক্টিভস আর। দেখেন এই অ্যাডজেক্টিভের টাইপটা আপনাদের আমি পড়িয়ে দিইনি, আমি এখানে আপনাদের পড়াচ্ছি, এখানে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখেন অ্যাডজেক্টিভের দুই ধরনের ব্যবহার থাকে। কয় ধরনের ব্যবহার থাকে এটা আমি পড়াতে আপনাদের ভুলে গিয়েছি। অ্যাডজেক্টিভের দুই ধরনের ব্যবহার থাকে। একটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ। মনে আছে আপনাদের যে যেই প্রোনাউন, যে অ্যাডজেক্টিভগুলো নাউনের সামনে বসে, আমি গত ক্লাসে এটা বলেছিলাম অ্যাট্রিবিউটিভ ইউজ কোনটা, যেই অ্যাডজেক্টিভগুলো নাউনের সামনে বসে ওই নাউনটার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, ওইটাকে বলা হয় অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ। আরেকটা আছে যখন কোনো নাউনের সামনে বসে না, অন্য শেষে বসতে পারে বা অন্য কোথাও বসতে পারে, অন্য কোনো পার্টস অফ স্পিচের সামনে বসতে পারে, ওইটাকে বলা হয় প্রিডিকেটিভ ইউজ। কয়টা বলা হয়? প্রিডিকেটিভ। তাহলে একটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ আর একটাকে বলা হয় প্রিডিকেটিভ ইউজ। তাহলে এখানে যে প্রথম প্রশ্নটা আমাদের আসছিল কোথায়, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অফিসার এবং কলকারখানা তত্ত্বাবধায়ক 11 ইসলামিক ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের জন্য এসেছিল। দ্য টু টাইপস অফ অ্যাডজেক্টিভস আর, কি বলা আছে দেখেন, আমরা শিখলাম অ্যাট্রিবিউটিভ অ্যান্ড রিলেটিভ, না এটা ভুল। প্রিডিকেটিভ অ্যান্ড কালেকটিভ, না এটা ভুল। অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রিডিকেটিভ, এই যে সি নাম্বারটা সঠিক। ঠিক আছে, দেখেন সি নাম্বারটা কি হবে সঠিক উত্তর। দ্রুত কমেন্ট করতে হবে। ওকে, ভেরি গুড। জি নাহিদ ভাই, আপনার প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ নাহিদ ভাই ভালো আছি, আমি তো রিপ্লাই দিয়েছি একবার। যারা সি নাম্বার উত্তর দিয়েছেন তাদেরটা সঠিক, যারা সি নাম্বার উত্তর দিয়েছেন তাদেরটা কি সঠিক। পরবর্তীটা আমাদের জন্য রয়েছে কি দেখেন তো, পরবর্তী প্রশ্নটা আমাদের জন্য রয়েছে এই যে দেখেন, আই লাইক জাপানিজ কার। আমি একটু আগে যেটা পড়াচ্ছিলাম, আই লাইক, এই এক্সাম্পলটা কিন্তু আমি দেইনি, আপনাদের মধ্যে থেকে এসেছে। আই লাইক জাপানিজ কার, এখানে which form of adjective is the underlined word? এটা আমরা একটু আগেই পড়েছিলাম, এটা আসছিল পরিবার পরিকল্পনা পরিদর্শক 2008 সালের একটা প্রশ্ন। এটা কি বলা আছে, এই জাপানিজ শব্দটা এটা কি ধরনের অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের কোন ধরনের ফর্ম, পসেসিভ ফর্ম, এক্সক্লেমেটরি, প্রপার নাকি রিলেটিভ, কোন অ্যাডজেক্টিভ বলা হয় বলেন তো? এটা আমি একটু আগেই পড়াইলাম।
একটু আগে আপনাদের পড়িয়ে দিয়েছি আমি, বলেন কি অ্যাডজেক্টিভ ছিল এটা? অ্যাডজেক্টিভের কি ইউজ বলেন? অ্যাডজেক্টিভের প্রপার ইউজ, এই যে প্রপার। নাম্বার সি হচ্ছে অ্যান্সার, কারণ আমরা বলেছিলাম যে কোনো দেশ থেকে যদি দেশের জাতিতে চলে যায়, যেমন বাংলাদেশ বাংলাদেশি, ইন্ডিয়া ইন্ডিয়ান, জাপান জাপানিজ, তখন সেগুলো প্রপার অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না? তাহলে নাম্বার সি উইল বি দ্য অ্যান্সার। ওকে, এরপর আমাদের জন্য প্রশ্ন কি বলেন তো? দিস ইজ হিজ পেন, হোয়াট কাইন্ড অফ অ্যাডজেক্টিভ হিজ? এই হিজটা কোন ধরনের অ্যাডজেক্টিভ এখানে, এইটা আপনাকে বুঝতে হবে। দেখেন এখানে বলা আছে কি, which pen have you bought? এই whichটা এখানে মূলত এখানে এইভাবেও আসতে পারে, which pen have you bought? এটা আসছিল কত? কুয়েটে এবং সহকারী মাধ্যমিক পরীক্ষায়। দেখেন which pen এবং his pen, আমি একটু আগে বলেছিলাম যে প্রোনাউন থেকে যদি অ্যাডজেক্টিভে রূপান্তর হয় সেগুলোকে আমরা কি বলি? ফেনোমিনাল অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে দেখেন নিউমেরাল অ্যাডজেক্টিভ হবে না, নাম্বার বোঝাচ্ছে না, কোয়ান্টিটেটিভ তো অ্যাডজেক্টিভ হবেই না, ডিসক্রিপটিভও হবে না, উত্তর হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি হিজটা একটা পসেসিভ প্রোনাউন এবং উইচটা কি একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভ হয়েছে, এই কারণে এগুলোকে আমরা কি বলছি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, তাই না? একটু আগে আমি পড়াইলাম, মনে আছে আপনাদের? প্রপার অ্যাডজেক্টিভ, ভেরি গুড। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ ক্লিয়ার, বুঝেছি আমরা। নাম্বার বি। ওকে, এবার আমরা দেখি নাম্বার ফোর। নাম্বার ফোরে কি বলা আছে? শি ওয়াজ অন অফ ড্যাশ পিপল হু আর ফর এভার ওয়ারিড অ্যাবাউট মানি। এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট এসেছিল এবং এ ইউনিট এসে দেখেন, খেয়াল করে দেখেন কি বলা আছে। বলা আছে কি, শি ওয়াজ ওয়ান অফ দিস, দোজ, দিস নাকি দ্যাট? এটা আপনাদের কাছে আমি যাই, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। ঠিক আছে, সঠিক উত্তর দিতে পারে, একটু দেখেন। নিপা বালা বলছেন ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ গুলো কি? ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ওরা মূলত একটা নাম দিয়ে দেয়, বুঝছেন? ওরা কনফিউজ করার জন্য আপনাকে বিভিন্ন নামই দেবে। দ্যাট, একজন বলছেন দ্যাট হবে, আচ্ছা দেখি। নাম্বার বি একজন বলেছে, স্বর্ণা হাসান, আচ্ছা দোজ বলেছেন, সবাই মোটামুটি নাম্বার বি বলছে। এখানে এক্স্যাক্টলি উত্তরটা হবে নাম্বার বি। কেন বলেন তো? শি ওয়াজ অন অফ বলা আছে, তার মানে অনেকের মধ্যে একজন। ডেফিনেটলি আমরা দিস দিতে পারবো না, দ্যাটও দিতে পারবো না, বাকি থাকে দিস এবং দোজ, এই দুইটার মধ্যে, কারণ দুইটা দ্বারা প্লুরাল সংখ্যাকে বোঝায়। এখন দিস ব্যবহার করবেন নাকি দোজ ব্যবহার করবেন, মাথায় রাখবেন দিস, এই যে দিস আর হচ্ছে দিস, এই দুইটা ব্যবহার করা হয় কাছের জিনিস এবং প্রেজেন্ট জিনিসকে বোঝাতে। কি? কাছের জিনিস এবং প্রেজেন্ট জিনিসকে বোঝাতে। আর পাস্টের জিনিসকে বোঝাতে আমরা দ্যাট এবং দোজ ব্যবহার করি। তাহলে দেখেন তো ওয়াজ বলা আছে না এখানে, ওয়াজ, এই জন্য আমরা দোজ ব্যবহার করব, দিস হবে না। তাহলে কি হবে? শি ওয়াজ অন অফ দোজ, ওগুলোর মধ্যে একজন। ওকে, ওদের মধ্যে একজন। কনসেপ্ট ক্লিয়ার? 5 নম্বরে কি বলা আছে দেখেন তো, সে দ্য সেম থিং টুয়াইস ওভার, একই কথা প্রথম থেকে শেষ পর্যন্ত দুবার বলো। তাহলে এখানে এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট এসেছিল 6-7-এ। বলা আছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে, এটা ডিসক্রিপটিভ হবে, ডিস্ট্রিবিউটিভ হবে নাকি ইনডিফিনিট হবে? বলেন তো কোনটা, একটু বলেন কোনটা হবে? দা সেম, এটা একটু কনফিউজিং লাগতে পারে আপনাদের কাছে, মাথায় রাখবেন দা সেম। এখানে সেমটা, এই যে সেম শব্দটা, এইটাকে নির্দিষ্ট করে দিয়েছে দা কেন ব্যবহার করেছে? দা একটা ডিটারমিনার, আমরা জানি দা কি ডিটারমিনার, যার কাজ কোনো কিছুকে নির্দিষ্ট করে দেয়া, আর নির্দিষ্ট করে দেওয়ার কাজে এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। নির্দিষ্ট করে দেওয়ার কাজে কাকে ব্যবহার করা হয়? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। সে ডিসক্রিপটিভও হবে না, ইনডিফিনিটও হবে না, ডিস্ট্রিবিউটিভও হবে না। ক্লিয়ার? তাহলে কি হবে? সে দ্য সেম থিং টুয়াইস ওভার, সে দ্য সেম থিং টুয়াইস ওভার। Number A will be the answer. Okay, very good. Clear? বোঝা গেল 5 এর A। আচ্ছা, আমরা 6 দেখব। 6টা দেখি একটু কষ্ট করে। 6টা আমরা কি বলছি? 6টা বলা আছে যে dash parent plays a different but important role in a child's life. ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট এসেছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলা আছে দেখেন তো, each, on, anyone or the, কোনটা হবে? each parent, one parent, any one parent নাকি the parent plays a different role, or each parent plays a different role, কোনটা হবে বলেন? কোনটা হবে?
নাম্বার এ, এক্স্যাক্টলি, যারা যারা বলেছেন নাম্বার এ সঠিক উত্তর। কারণ ইচ প্যারেন্ট মানে প্রত্যেক বাবা মা, প্রত্যেক বাবা মা। অর্থটাও আপনাকে খেয়াল রাখতে হবে, অর্থটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়টা দেখেন, হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ দ্য ওয়ার্ড নিদার। নিদারটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? এখানে এইভাবে বলা থাকে, আই শ্যাল সাপোর্ট নিদার পার্টি। আমি দুই দলের কোনোটাকে সাপোর্ট করি না, দুই দলের কোনোটাকেই সাপোর্ট করব না বা করি না। খেয়াল করে দেখেন এই তাহলে নিদারটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? ডিসক্রিপটিভ, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ অর কোয়ান্টিটেটিভ? কোন ধরনের হবে বলেন তো? নিদার। আপনাদের মনে আছে যে ইদার, নিদার এগুলো কোন ধরনের অ্যাডজেক্টিভের মধ্যে ছিল, কোন ধরনের প্রোনাউনের মধ্যে ছিল? এটা ডিসক্রিপটিভ না, এটা ডেমনস্ট্রেটিভ না, কারণ নির্দিষ্ট করে বলে দিচ্ছে না। এটা কোয়ান্টিটিভই না, কোয়ান্টিটেটিভ মানে কি সংখ্যা নির্দেশ করে। এটা হবে ডিস্ট্রিবিউটিভ, কারণ ভাগ করে দেয়া বোঝাচ্ছে। দুই দলের একজনও না, দুই দলের একজনও না, আমরা দুইটাকে ভাগ করে দিয়ে বলছি এটাও নিব না এটাও নিব না, বুঝছেন? এই কারণে এটা কি হবে? ডিস্ট্রিবিউটিভ হবে। ওকে, ভেরি গুড। এরপর আমাদের জন্য রয়েছে ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টুডে। ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টুডে। হিয়ার ফিউ ইজ অ্যান অ্যাডজেক্টিভ। সম্ভবত এটার একটু ইয়া আছে, এটা মানে কেম হতো। ফিউ স্টুডেন্টস কেম টু স্কুল টুডে এরকম হতো। আচ্ছা দেখেন এখানে ফিউটা বলা আছে, ফিউ ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ। কি ধরনের অ্যাডজেক্টিভ? দেখেন ফিউ, এই ফিউটা কি ধরনের অ্যাডজেক্টিভ ভালো করে বোঝেন। এটা কি কোয়ালিটি নাকি কোয়ান্টিটি নাকি নিউমেরাল নাকি নান? কোনোটাই হবে না। একটু কষ্ট করে বলেন কমেন্টে। আচ্ছা ভালো করে বলেন বলেন বলেন, দ্রুত 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 বলেন। ফিউটা কোন ধরনের অ্যাডজেক্টিভ হবে? ফিউটা কোন ধরনের অ্যাডজেক্টিভ হবে? সবাই বি নাম্বার বলছে যে কোয়ান্টিটি হবে। দেখছেন কনফিউশনটা কোথায়? কনফিউশনটা কোথায় ভালো করে বোঝেন। বি নাম্বার উত্তর হবে না, বি নাম্বার হবে না, এ নাম্বারও হবে না এবং ডি নাম্বারও হবে না। উত্তর হবে নিউমেরাল। কেন নিউমেরাল হবে ভালো করে বোঝেন। আমি বলেছিলাম আপনাদের যে ফিউ হচ্ছে আনকাউন্টেবল নাউনের, সরি কাউন্টেবল নাউনের সামনে বসে। দ্যাট মিনস ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, তবে খুবই এটা কি কাউন্টেবল নাউনের সামনে বসে, তাই না? তাহলে যেগুলো আমরা বলি ফিউ ফ্রেন্ডস, তার মানে যেগুলোকে গণনা করা যায়, গণনা করা যায়। আর আপনি বলেছেন কোয়ান্টিটি, কোয়ান্টিটি হবে না কেন জানেন? কারণ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিগুলো গণনার জন্য না, এগুলো হচ্ছে পরিমাপ করা যায় যেগুলো, সেগুলোকে বলা হয় কোয়ান্টিটি। যেগুলো পরিমাপ করা যায় সেগুলো কোয়ান্টিটি। তো ফিউ তো পরিমাপের আগে ব্যবহার করি না আমরা। ফিউ কি পরিমাপের আগে ব্যবহার করা হয়? ফিউ গণনার আগে ব্যবহার করা হয়। তাহলে এখানে কি আপনি কোয়ান্টিটি ব্যবহার করতে পারবেন? পারবেন না। আপনাকে নিউমেরাল ব্যবহার করতে হবে, কারণ গণনার জন্য তো নাম্বার ব্যবহার করি। এটা হবে নিউমেরাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এটা হবে নিউমেরাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নাম্বার 8। এবার আমরা পরবর্তীটা অংশ একটু চলে যাচ্ছি। দেখেন নাম্বার 9 আমাদের জন্য কি রয়েছে? নাম্বার 9 আছে হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। মাথায় আছে? আপনাদের গত ক্লাসে আমি নাম্বার পড়িয়েছিলাম, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ নাম্বার। 3 ধরনের নাম্বার পড়িয়েছি। এখানে বলা আছে যে অ্যান এক্সাম্পল অফ অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারটা কোনটা ছিল? সেকেন্ড নাম্বারটা, যেটা ক্রমবাচক বোঝায়। তাহলে এখানে অর্ডিনাল কোনটা? পরিবার পরিকল্পনা সহকারী পরিদর্শক এসেছিল, এটা 5 তো হবেই না, এটা কার্ডিনাল নাম্বার। সিঙ্গেল হবে না, এটা মাল্টিপ্লিকেটিভ। সাম তো হবেই না, কারণ সাম কোনো নাম্বারের মধ্যেই পড়ে না, এটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে। হয় কি থার্ড, কারণ এইটা ক্রমবাচক বোঝায়। কি বোঝায়? ক্রমবাচক। তো ক্রমবাচক কোনগুলো হয়? অর্ডিনাল নাম্বার। কোনগুলো হয়? অর্ডিনাল নাম্বার। ক্লিয়ার? নাম্বার বি উইল বি দ্য অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ পাপি আপু, অনেক ধন্যবাদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে সব কিছু বোঝানোর জন্য। ক্লাসগুলো নিয়মিত করবেন। আমরা কিন্তু রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সপ্তাহে 3 দিন গ্রামার ক্লাস নিয়ে থাকি, আপনাদের গ্রামার যে বেসিকটা আছে স্ট্রং করার জন্য। এরপর দেখেন which one of the following is a cardinal number। দেখেন এর আগে আমরা দেখলাম অর্ডিনাল, এখন দেখছি কার্ডিনাল। তাহলে কার্ডিনাল নাম্বার কোনটা? আমি একটু আগে বলেছি সাধারণ গণনা পদ্ধতি। সাধারণ গণনা পদ্ধতি যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। তাহলে এখানে দেখেন সেকেন্ড তো হবেই না। সেকেন্ড কিসের মধ্যে পড়ে? সেকেন্ড হচ্ছে অর্ডিনাল নাম্বার। সিঙ্গেল হবে না, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। এই যে মাল্টি, এটাও হবে না। হবে কি? নাম্বার ডি, কারণ কি 5 এটা একটা নর্মাল গণনা পদ্ধতি। জি নিরুদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। নিউমেরাল অ্যাডজেক্টিভ তো পড়া নাই আগের ক্লাসে না, নিপা বালাপু আমরা পড়েছি, মনে আছে আপনাদের? অ্যাডজেক্টিভ অফ নাম্বার পড়েছিলাম আমরা। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ওই অ্যাডজেক্টিভ অফ নাম্বার কিংবা অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে 3টা নাম্বার পড়েছিলাম, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। যদি আপনি ক্লাস না পেয়ে থাকেন শেষের অংশটা দেখবেন, ঠিক আছে? অবশ্যই আমরা পড়েছি।
যারা যারা ক্লাস করেছেন তারা ডেফিনেটলি কিন্তু এটা পারার কথা। ওকে, 5 নাম্বার 5 হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখেন, রহিম ইজ দ্য থার্ড চাইল্ড অফ দ্য ফ্যামিলি। হিয়ার থার্ড, এই যে থার্ড, তৃতীয়, এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? দেখেন, কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নিউমেরাল হবে না, কার্ডিনাল নিউমেরাল হবে না কারণ সাধারণ গণনা পদ্ধতি না। মাল্টিপ্লিকেটিভও হবে না কারণ এটা দ্বারা ক্রমবাচক বোঝাচ্ছে। ইনডিফিনিট তো হবেই না, হবে হচ্ছে অর্ডিনাল নিউমেরাল। কি হবে? অর্ডিনাল নিউমেরাল। ক্লিয়ার? সি নাম্বার না, বি নাম্বার অ্যান্সার। সি কেন? সি তো হবে না, মাল্টিপ্লিকেটিভ কেন হবে? থার্ড বলেছি না, ক্রমবাচক তো একটু আগেই দেখলাম আমরা অর্ডিনাল। ক্রমবাচক কি? অর্ডিনাল। ভেরি গুড। আচ্ছা জি পাপি আপু, ক্লাসগুলো মিস করলে একটু নিজের ক্ষতি, কারণ আমরা ফ্রিতে বেশ প্রিমিয়াম কোয়ালিটির ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি আপনাদের, যাতে করে গ্রামার ভীতিটা দূর হয়ে যায়। ওকে দেখেন, নাম্বার 12 কি বলা আছে? নাম্বার 12 বলা আছে হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। তিনি অল্প কথার মানুষ, তিনি বেশি কথা বলেন না। হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। এই কথাটা দ্বারা, এই যে ফিউ দ্বারা কি বোঝানো হয়েছে এখানে? ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইনডিফিনিট নিউমেরাল নাকি ডিস্ট্রিবিউটিভ, কোনটা হবে বলেন? ফিউ দ্বারা কি বোঝানো হয়েছে বলেন? ফিউ ওয়ার্ডস মানে কি? অল্প সংখ্যক, অল্প কথা বলে, মানে নেই বললেই চলে। কয়টা কথা বলে না এটা কিন্তু বলা নাই, তারা ডেমনস্ট্রেটিভ নির্দিষ্টতা বোঝায়, এটা না। ডিস্ট্রিবিউটিভ ভাগ করা বোঝায়, এটাও না। ডিসক্রিপটিভও না। ইনডিফিনিট নিউমেরাল হবে, কারণ ইনডিফিনিট নিউমেরাল কি করে? অনির্দিষ্ট কোনো নাম্বারকে প্রকাশ পায়, অনির্দিষ্ট কোনো নাম্বারকে বোঝায়। ওকে, ভেরি গুড। তৃতীয় ক্রমবাচক। আচ্ছা তারপরটা দেখেন তো কি আছে। ওকে, তারপরটা আমাদের জন্য কি আছে দেখেন তো। এই বাক্যটা একটু ডিফারেন্ট লাগতে পারে আপনাদের কাছে, যে গন ড্যাশ ডেইজ অলওয়েজ। এই বাক্যটা এভাবেও দিতে পারতো, কিন্তু আপনাদের মাথা ঘোরানোর জন্য এইভাবে দিয়েছে, যে দেখেন গন আর ড্যাশ ডেইজ ওয়েন উই ইউজ টু গো ফিশিং। ওসব দিন চলে গেছে যখন আমরা মাছ কি ধরতে যেতাম, আমরা যখন মাছ ধরতে যেতাম, ওসব দিন চলে গিয়েছে। এই বাক্যটা এইভাবেও বলা যেত যে দোজ ডেইজ আর গন ওয়েন উই ইউজ টু গো ফিশিং, এইভাবেও কিন্তু বলা যেত। হায় আমি তো উত্তর দিয়ে দিলাম, বাট তারপরেও সঠিক উত্তর কিন্তু হয় নাই, সঠিক উত্তর কিন্তু আমি বলি নাই। কারণ কি দেখেন, এখানে গন আর ডেইজ ওয়েন উই ইউজ টু কখন ব্যবহার করা হয়? পাস্ট টেন্সে। পাস্ট কোনো ঘটনাকে, পাস্ট কোনো অভ্যাসকে বোঝাতে। তার মানে এই পুরো বাক্যটা পাস্ট টেন্সে রয়েছে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি না, দ্যাট ব্যবহার করি, কিন্তু এটা প্লুরাল আছে, ডেইজ বলা আছে, তাহলে দ্যাটও হবে না, দিসও হবে না, কারণ এটা প্রেজেন্টের ক্ষেত্রে হয়। দোজ হবে অ্যান্সার। কি হবে? দোজ হবে অ্যান্সার। হ্যাঁ আমি আপনাদের উত্তরটা বলে দিচ্ছি কথা বলতে বলতে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আমাকে একটু বলবেন। এরপর দেখেন, এভরি ম্যান হ্যাজ পটেনশিয়াল। হিয়ার এভরিটা কি? এভরি ম্যান হ্যাজ পটেনশিয়াল। এখানে এভরিটা কি খেয়াল করে দেখেন, এটা একটা নাউন, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা প্রোনাউন নাকি অ্যাডভার্ব? এটা খুবই ইজি একটা কনসেপ্ট, তাই না? খুবই ইজি একটা কনসেপ্ট। দ্রুত কমেন্ট করেন দেখি কারা কারা পারেন। এভরি ম্যান হ্যাজ পটেনশিয়াল। হিয়ার এভরি ইজ ড্যাশ। আচ্ছা, অর্থ পড়লেই বোঝা যাচ্ছে কি হবে অ্যান্সার। বা সালমা সুলতান আপু, তাহলে তার মানে হচ্ছে আপনার রিডিং স্কিলটা মোটামুটি ভালো। যারা অর্থ পড়ে বুঝতে পারছেন তাদের কিন্তু রিডিং স্কিল কিন্তু ভালো। রিডিং স্কিল ভালো থাকলে এগুলো মূলত অনেক উত্তর দেখবেন রুল না জানা থাকলেও আমরা উত্তর দিতে পারি। শুনতে ভালো লাগে, কানের মধ্যে শুনতে ভালো লাগে। আপনি বলছেন, আপনার নিজের কাছে মনে হয় যে না এটা তো শুনতে ভালো লাগতেছে না, এটা হবে না, ওটা শুনতে ভালো লাগতেছে না, ওটা হবে না। এটা কখন হয়? যদি আপনার রিডিং স্কিলটা ভালো থাকে, আপনি অর্থ ভালো করে বুঝতে পারেন, তখন রুলস রেগুলেশন ছাড়াও অনেক উত্তর দেওয়া যায়। দেখেন, এভরি ম্যান হ্যাজ পটেনশিয়াল। এর এভরিটা এখানে কি বলেন তো? নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, প্রোনাউন হবে নাকি অ্যাডভার্ব হবে? এভরি ম্যান নাউনের সামনে বসেছে এবং তাকে নির্দিষ্ট করে দিয়েছে, তার মানে এটা নাউন হবে না, এটা প্রোনাউনও হবে না, এটা অ্যাডভার্বও হবে না, এটা হবে অ্যাডজেক্টিভ। এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ। নাম্বার বি। ভুল বলেন কেন? আচ্ছা নাফিজা হীরা আপু ঠিক সঠিক বলেছেন। না, অ্যাডজেক্টিভ হবে, প্রোনাউন হবে না। এভরি প্রোনাউন কখন হবে? যদি আমরা এভরিটা কোনো নাউনের সামনে না বসাতাম। নাউনের সামনে না বসালে এটা প্রোনাউন হতো, কিন্তু নাউনের সামনে বসে তো ওই নাউনটাকে কি করেছে? নাউনটাকে কি ডিভাইড করেছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়েছে, সো অ্যাডজেক্টিভ হবে। ওকে, আচ্ছা এরপর আমাদের জন্য দেখেন কি আছে।
নিদার রিপোর্ট ইজ ট্রু, প্রতিবেদন দুটির কোনোটিই সত্যি নয়। নিদার এখানে কি, নিদার রিপোর্ট, ভালো করে বোঝেন, নিদার রিপোর্ট বলা আছে, নিদার রিপোর্ট বলা আছে, তাহলে রিপোর্টটা কি একটা নাউন না? রিপোর্ট কি একটা নাউন? নাউনের সামনে বসেছে নিদার, তাহলে এমন প্রোনাউন যা নাউনের সামনে বসে ওই নাউনটার দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বা নির্দিষ্টতা জ্ঞাপন করে, তখন তাকে কি বলা হয়? তখন ভার্বও তাকে বলি না, তাকে প্রোনাউনও বলি না, তাকে অ্যাডভার্বও বলি না, বলা হয় অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? কি হবে অ্যান্সার? দ্য অ্যান্সার উইল বি সি। ভেরি গুড। আচ্ছা, এরপরে আছে 16 নাম্বার, উইচ কালার ডু ইউ লাইক বেস্ট? হিয়ার দ্য ওয়ার্ড উইচ। এই উইচ কোন ধরনের প্রোনাউন বলেন? এটা আসছিল ইসলামিক ইউনিভার্সিটির আইন বিভাগে 4-5 সালে। উইচ কালার ডু ইউ লাইক বেস্ট, এখানে কোন কালারটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? তাহলে আমাকে বলেন তো এখানে কোন কালারটা, তাহলে এই যে উইচ শব্দটা এটা কি ধরনের প্রোনাউন? ভালো করে বোঝেন, উইচ কালার ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ? দেখেন এটা কি হবে, কোনটা হবে? দেখি আপনাদের, বাহ, ব্রাভো ব্রাভো ব্রাভো। মেজাবিন, আমি এর উত্তরটা আশা করছিলাম। মেজাবিন তামিম, অনেক অনেক ধন্যবাদ। মেজাবিন তামিম কিন্তু খুব সুন্দর অ্যান্সার করেছে। এটা উত্তর হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ভালো করে বোঝেন, ইন্টারোগেটিভ প্রোনাউন কেন হবে না? কারণ এটা তারা প্রশ্ন করা বুঝিয়েছে ঠিকই, কিন্তু উইচ কালার বলা আছে। উইচ কালার নাউনের সামনে বসে তার অবস্থা প্রকাশ করেছে, নাউনের সামনে বসে তাকে প্রশ্ন করেছে। সো নাউনের সামনে বসার কারণে এটা হবে অ্যাডজেক্টিভ, তাহলে হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? প্রোনাউন হবে না, এটা প্রোনাউন হবে না। ক্লিয়ার? এগুলো তো আমরা পড়েছি। এরপর আছে নাম্বার 17, 17 নম্বরে কি আছে বলেন তো? 17 নম্বরে বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইচ শোজ পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? যখন পসেসিভ প্রোনাউন একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে পসেসিভ প্রোনাউন কোনটা? যেমন এখানে হিজ একটা পসেসিভ প্রোনাউন হতে পারে, মাইন একটা পসেসিভ হতে পারে, আদার্স পসেসিভ হতে পারে, এবং বিলংস টু দেমটা পসেসিভ হবে না, বিলংস, এই যে বিলংসটা পসেসিভ হবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন তো কোন জিনিসটা, কোন জায়গাটা বলা আছে, কোন জায়গাটা বোঝানো হচ্ছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইচ শোজ দ্য পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা কোনটা বোঝায়? এই যে ইজ মাইন, এটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন, তার মানে এটা হবে না। বিলংস, ইজ বিলং, দ্য হাউস ইজ বিলংস, এই যে বিলংস বাক্যটাতে সমস্যা আছে। ইট ইজ বিজনেস অফ দেয়ার্স, শেষে যদি কোনো প্রোনাউন পসেসিভ প্রোনাউন থাকে সেটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়ে, শেষে যদি কোনো পজিটিভ থাকে সেটা প্রোনাউনে থাকে, তাই না? সেটা থাকে কি প্রোনাউন। কিন্তু দেখেন তো হিজটা কার সামনে আছে? কারটা একটা নাউন, নাউনের সামনে পসেসিভ থাকার কারণে এই এ নাম্বারটা হবে অ্যান্সার, কারণ এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এরপর আমাদের জন্য 19 নম্বরে কি বলা আছে, 18 নম্বরে কি বলা আছে? 18 নম্বরে বলা আছে দ্য ম্যাগনিফিসেন্ট dash mosque was built by the Arabs. The magnificent dash temple was constructed by the Chinese. এটা দুইটা দাস ছিল, একটা কুমিল্লা ইউনিভার্সিটি আর একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। খেয়াল করে দেখেন এখানে বলা আছে কি the magnificent dash mosque 8 centuries old, 8 century নাকি 8 century old, কোনটা হবে? এটা দেখি আপনাদের কাছে, কমন সেন্স ব্যবহার করে উত্তর দিতে পারবেন। কমন সেন্স ব্যবহার করে এটা উত্তর দেওয়া যাবে, এটার জন্য কোনো রুলস লাগে না। আচ্ছা, সবাই আপনারা উত্তর দিয়েছেন ডি নাম্বার, অ্যান্সার সঠিক। উত্তর হবে কি ডি নাম্বার। উত্তর কোনটা হবে? ডি নাম্বার। মাথায় রাখবেন, যখন এরকম আমরা কি বলেছিলাম বলেন তো, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ যখন থাকবে তার মাঝখানে এরকম কোনো এস বা ইয়েস থাকা যাবে না। যেমন 8 centuries, এই যে এস থাকার কারণে এটা হবে না। ওল্ড, এখানে ওল্ড এই সংখ্যাটার আগে ওল্ড ব্যবহার করা হয়েছে, সো এটা উত্তর হবে না। 8 centuries, এখানে আবার কি পসেসিভ ব্যবহার করেছে, সো এটা উত্তর হবে না। প্লেন হবে, এর সাথে কোনো এস বা ইয়েস থাকবে না। 8 century old এরকম প্লেন হবে, কোনো এস বা ইয়েস থাকবে না, তার মানে ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। এবার দেখেন উইচ ওয়ান ইজ কারেক্ট,
সে 5 মিনিটের একটা কল করলো, which one is correct? 5 মিনিটের একটা কল করলো, এটাও কিন্তু আপনার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ দেয়া। তাহলে হি মেড আ 5 মিনিটস কল, এই যে পুরোটা 5 মিনিটস কল, এর মধ্যে কোনোটাতে হাইফেন নাই, তাহলে এটা ভুল। হি মেড এ 5 মিনিট কল, হি মেড এ 5 মিনিটস কল, হি মেড এ 5th মিনিট কল, এটাও হবে না, এটাও হবে না, কারণ এখানে দেখেন মিনিটসে এস আছে আর এখানে 5th আছে। 5 মিনিট কলে 5th কেমনে হয়? তাহলে এটাও উত্তর হবে না, এটাও উত্তর হবে না, প্রথমটা তো হবেই না। এই যে 5 মিনিট হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, ঠিক আছে, প্রথমটা হবে, সি নাম্বারটা হবে, সরি, হি মেড আ 5 মিনিট কল, সি নাম্বার হবে অ্যান্সার। বাহ, খুব ভালো কথা। এবার দেখেন পরবর্তীটা, আ ফায়ার ইন দ্য ড্যাশ বিল্ডিং কুড বি আ প্রবলেম ফর কি ফায়ার ফাইটার্স। আ ফায়ার ইন দ্য বিল্ডিং, কি বিল্ডিং? দেখেন এখানে কিন্তু সেম জিনিসটা আপনারা ধরে ফেলেছেন, মানে 9 তলা বিল্ডিং এর কথা বলা হচ্ছে, তাহলে 9 স্টোরি বিল্ডিং, 9 স্টোরিজ বিল্ডিং, এটা ভুল। 9 টল বিল্ডিং না, ভুল। 9 স্টোরিজ ভুল। এই যে 9 স্টোরি বিল্ডিং, এই যে এ নাম্বার হবে অ্যান্সার, 9 স্টোরি বিল্ডিং, নাম্বার এ উইল বি দ্য অ্যান্সার। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আমাদের আর 5টা কোয়েশ্চেন আছে, 25টা কোয়েশ্চেন আমরা সলভ করবো আজকে ক্লাসে, আর 5টা কোয়েশ্চেন আছে, একটু দেখেন কি আছে বলেন। দে হ্যাভ আ ড্যাশ বেবি, তার 4 মাস বয়সী একটা বেবি আছে, তার 4 মাস বয়সী, তাদের 4 মাস বয়সী একটা বেবি আছে। দে হ্যাভ আ ড্যাশ বেবি, কি বলেন? 4 মাস বয়সী, তাহলে আমরা কি বলবো? 4 মান্থস, এটা ভুল, এস আছে, ভুল। 4 মান্থস এটাও ভুল, কারণ এস আছে, দেখেন 4 মান্থ ওল্ড, 4 মান্থস, এখানে তো হাইপেন নাই, এটাও ভুল। নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার, নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ কি, এর মাঝখানে কোনো এস ইএসও নাই, আবার এটা হাইফেনেটেডও, এই কারণে আমরা এটা উত্তর দিব। ক্লিয়ার? নাম্বার বি উইল বি দ্য অ্যান্সার। নাম্বার সি, সরি 22 নাম্বার দেখেন, উই টুক আ ড্যাশ কোর্স অন সফটওয়্যার ডেভেলপমেন্ট, উই টুক আ ড্যাশ কোর্স, 3 মাসের একটা কোর্স আমরা নিয়েছি, তাহলে 3 মান্থস এটা হবে না, thrice month এটাও হবে না, মান্থস এটাও হবে না, তাহলে হবে 3 month কোর্স। We took a 3 month course on software development. We took a 3 month course software development. দেখেন, Ahmed completed dash degree in biology. এই যে দেখেন, আমরা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কিন্তু অনেকগুলো প্রশ্ন পাচ্ছি, সবগুলো কোথায় এসেছে দেখেন, PSTU তে এসছে, কুমিল্লা ইউনিভার্সিটি, মোটামুটি সব জায়গাতে কিন্তু এগুলো আসে। আহমেদ কমপ্লিটেড ড্যাশ ডিগ্রি, 4 ইয়ার ডিগ্রি, এখানে হাইপেন নাই, হবে না। 4 ইয়ার্স ডিগ্রি হবে না, হাইপেন নাই। দ্য 4 ইয়ার ডিগ্রি হবে না, আ 4 ইয়ার ডিগ্রি, আ 4 ইয়ার, এখানে হাইপেন আছে প্লাস কি আ আছে, তাহলে দেখেন এইটা কিন্তু অ্যান্সার হবে। ক্লিয়ার? বোঝা গেল? এগুলো কিন্তু সব একই নিয়মে, সবগুলো এক নিয়মে। 24 নম্বরে বলা আছে, দ্য ইউএন এনভয় কেম টু, কনভয় হওয়ার কথা, এনভয় কেন দিল? আচ্ছা, দ্য ইউএন এনভয় কেম টু বাংলাদেশ অন ড্যাশ ভিজিট। খেয়াল করে দেখেন, কুমিল্লা ইউনিভার্সিটি ড্যাশ ছিল এটা, তাহলে এখানে আমরা কি করব? 3 days হবে না, 3 days এস আছে, হবে না। দ্য 3 days, দা হবে না, দা 3 days কেন হবে না? কারণ 3 দিন তো নির্দিষ্ট না, এই জন্য হবে 3 days, এ নাম্বার হবে অ্যান্সার। ওকে, কি হবে? এ নাম্বার হবে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? 25 নাম্বার, অ্যাজ এ সেফটি প্রিকশন all city cab drivers carry only enough money to make change for a dash bill. কি বিল? $10 bill, $10, এটা ভুল, $10 এস আছে, ভুল। $10টা উল্টা আছে, 10টা এখানে থাকার কথা, এটা ভুল। $10 এস আছে, ভুল। দা $10, দা থাকলে হবে না, তাহলে দেখেন কি হবে? $10, এইটা হবে এই নাম্বার অ্যান্সার। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার আমাকে বলেন, কার কয়টা উত্তর হলো? কে কয়টা উত্তর করতে পেরেছেন? একটু দ্রুত বলেন তো, কার কয়টা উত্তর হলো, কে কয়টা উত্তর করতে পেরেছেন? বলেন দ্রুত। আরে পেন কেন ওপেন করি? ঠিক আছে, কার কয়টা উত্তর হলো একটু বলেন, দ্রুত বলতে হবে, একটু কমেন্ট করেন। আমরা ততক্ষণে কি করি, আমাদের আবার হোয়াইট বোর্ডে চলে যাই, আমরা যেখানে ছিলাম। সো এখানে আমরা এখন একটু জানার চেষ্টা করব, যারা একদম শূন্য থেকে স্পোকেন শিখতে চান, আমাদের যারা একদম কি শূন্য থেকে স্পোকেন শিখতে চান, তাদের জন্য কিন্তু আমাদের একটা অসাধারণ কোর্স আছে,
ঠিক আছে, শূন্য থেকে স্পোকেন যারা শিখতে চান তাদের জন্য কি, তাদের জন্য একটা অসাধারণ কোর্স আছে যার নাম হচ্ছে শূন্য থেকে অনর্গল ইংলিশ। এই কোর্সে যারা যুক্ত হতে চান তারা একদম শূন্য থেকে কিন্তু স্পোকেনটা শিখতে পারবেন। ভর্তি হওয়ার জন্য কি করতে হবে, আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে 01798049025, এই নাম্বারে আপনি কল করতে পারবেন, অথবা আমাদের কি ইনবক্সে মেসেজ করলেও কিন্তু আপনাকে আমাদের ভর্তি কিংবা কোর্সের যাবতীয় তথ্য পাঠিয়ে দেওয়া হবে। সো একদম শূন্য থেকে যদি স্পোকেন ধরে ধরে শিখতে চান কোর্সে যুক্ত হন, বাকিটা ইনশাল্লাহ আমরা করে দিব। আচ্ছা 24-21, বাহ, বুলবুল ভাইয়া বলেছেন 24, বাবুল ভাইয়া বলেছেন 24, স্বর্ণা হাসান 25-25, আরে গ্রেট। শাহিন আক্তার আপু 23 পেয়েছেন। হাইপেনেরগুলো ইজি আছে, হ্যাঁ হাইপেনেরগুলো ইজি আছে। রেহান ভুইয়া 20, আচ্ছা রিয়েলি অনেক ভালো লাগছে, আমার শুধু একটা ভুল হয়েছে। বা সালমা সুলতান আপু আই গট এভরিথিং রাইট। সাদিয়া বাবলি আপু বলেছেন 23, গ্রেট গ্রেট, খুবই ভালো খুবই ভালো। যারা যারা 25-25 পেয়েছেন, 25-23 পেয়েছেন, 24 পেয়েছেন, তাদের জন্য শুভকামনা। কারণ এই চাকরি পরীক্ষার প্রশ্ন, প্রাইমারি জবের প্রশ্ন কিংবা ব্যাংক জব অ্যাডমিশন টেস্টের এই প্রশ্নগুলো কিন্তু আপনার বিসিএস স্ট্যান্ডার্ড হয়, বিসিএস এর প্রশ্ন রিলেটেড। ঠিক আছে, সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা অ্যাডজেক্টিভটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক ধরবো, অ্যাডভার্ব। ঠিক আছে, যারা অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে চান, অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে চান, নেক্সট ক্লাস মিস করা যাবে না। কবে? নেক্সট ক্লাস হবে আমাদের মঙ্গলবার। আজকে রবিবার গেল, আগামী মঙ্গলবার ঠিক রাত 8টায়, ঠিক রাত 8টায় আমাদের এই ক্লাসটা হবে অ্যাডভার্বের উপর। আমরা অ্যাডভার্বের উপর পুরো বেসিকটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবো, এরপর কোশ্চেন ব্যাংক সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো সবাই আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ক্লাসগুলো নিয়মিত করুন, বেশি বেশি শেয়ার দিন এবং আমাদের সাথে আপনাদের যে কোনো প্রবলেম শেয়ার করুন আমাদের পেজে মেসেজ করে। আল্লাহ হাফিজ।